আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমাদের এসওএমসি তে আগামী 24 সেপ্টেম্বর যে সেকেন্ড টার্ম পরীক্ষা, সেখানে গাইনির মধ্যে যে টপিকগুলো আছে সেগুলো থেকে প্রফে যে প্রশ্নগুলো এসেছে সেগুলোকে আমরা 8 ভাগে ভাগ করে ডেসক্রাইব করছি। রিটেনে কিভাবে লিখতে হবে সেই সম্পর্কে আলোচনা করছি। তার মধ্যে আমাদের ফার্স্ট পার্ট অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং সম্পর্কে আজকে কথা বলবো। তো আমাদের উদ্দেশ্য আসলে ইলাবোরেটিভ বা এক্সপ্লেনেটরি কোনো লেকচার নেওয়া না। আমার তেমন গাইনি বিষয়ে পারদর্শিতাও নাই কিংবা প্যাশনও নাই। আমি শুধু অল্প কথায় রিটেনের প্রশ্নগুলো ছবি সহ 10-12 মিনিটের ভিডিওতে ডেসক্রাইব করার চেষ্টা করব। আমরা যদি ডিটেইল লেকচার দেখতে চাই তাহলে আমরা ডক্টর দিলরুবা জেবা ম্যামের ভিডিও দেখতে পারি, ওইখানে অনেক সুন্দরভাবে ইলাবোরেটিভলি ভিডিও দেয়া আছে। তো ওগুলা দেখলে আশা করি হয়ে যাবে। আর রিটেনের প্রিপারেশনের জন্য যাদের বিশেষ করে অন্য সাবজেক্টে প্লেসমেন্ট চলছে গাইনি ছাড়া অন্যান্য সাবজেক্টে, তারা যাতে 10 মিনিটের মধ্যে ভিডিও দেখে প্রিপারেশন নিয়ে ফেলতে পারে এরকম ভাবে আমি ভিডিও প্রিপেয়ার করার চেষ্টা করছি। এবং সব থেকে বড় হচ্ছে যে আমার নিজের পড়া হবে, এই জন্য আমি এইভাবে ভিডিও নেওয়ার চেষ্টা করছি। তো যারা এমনিতেই বেশি পড়াশোনা করে কিংবা যাদের গাইনিতেই প্লেসমেন্ট চলছে তারা হয়তো এর চাইতে অনেক বেটার আনসার করতে পারবে। তো তাদের ক্ষেত্রে আমার রিকোয়েস্ট হচ্ছে তারা যেন এই প্রশ্নগুলো জাজ করে এই আনসারগুলো আরো কিভাবে বেটার করা যায় সেগুলো যাতে কমেন্ট বক্সে জানায়। তো এরপরে আমরা সরাসরি টপিকে চলে যাই। আমাদের টপিক অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং। এটা কি আসলে? এনি ইউটেরাইন ব্লিডিং আউটসাইড দ্য নর্মাল ভলিউম, ডিউরেশন, রেগুলারিটি অর ফ্রিকোয়েন্সি ইজ কনসিডার্ড অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং। তার মানে এই চারটা জিনিস যদি নর্মালের বাইরে চলে যায় অর্থাৎ অ্যাবনর্মাল হয়ে যায়, কোন চারটা? ভলিউম, ডিউরেশন, রেগুলারিটি অর ফ্রিকোয়েন্সি। এই চারটা যখন অ্যাবনর্মাল হয়ে যাবে তখন সেটাকে আমরা বলবো অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং। যেমন শুরুতে আমরা বলতে পারি ভলিউম কিংবা ডিউরেশন। এই দুইটার মধ্যে কোনোটা যদি বেশি হয়ে যায় সেটাকে আমরা বলি হাইপারমেনোরিয়া, আর যদি কম হয়ে যায় সেটাকে আমরা বলি হাইপোমেনোরিয়া। হাইপারমেনোরিয়ার আরেকটা নাম হচ্ছে মেনোরেজিয়া। আর ফ্রিকোয়েন্সি যদি বেড়ে যায় সেটাকে বলবো পলিমেনোরিয়া, ফ্রিকোয়েন্সি যদি কমে যায় সেটাকে আমরা বলবো অলিগোমেনোরিয়া। আর রেগুলারিটি বা সাইকেল রেগুলার কিনা সেটার ভিত্তিতে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা রেগুলার আর একটা ইরেগুলার। রেগুলার তো বাকি সব, কিন্তু ইরেগুলার হলে সেটাকে আমরা বলবো মেট্রোরেজিয়া। তো এগুলাকে আমরা বলি প্যাটার্নস অফ অ্যাবনর্মাল ব্লিডিং। অ্যাবনর্মাল ব্লিডিং কেন হতে পারে এটার কজকে আমরা পাম কয়েন দিয়ে মনে রাখি, বইতেও এই নিউমোনিকটা ইউজ করা হয়েছে। স্ট্রাকচারাল কজেস গুলাকে আমরা পাম দিয়ে মনে রাখি, পি ফর পলিপ, এ ফর অ্যাডেনোমায়োসিস, এল ফর লিওমায়োমা, এম ফর ম্যালিগন্যান্সি। লিওমায়োমা আবার দুই ধরনের, একটা সাবমিউকোসাল এবং আদার। বাকিগুলাকে আমরা আদার দিয়ে প্রকাশ করছি, এই জন্য এটাকে লিখছি এল ও, মানে লিওমায়োমা আদার। আর সাবমিউকোসালটাকে আমরা লিখছি এল এস এম, লিওমায়োমা সাবমিউকোসাল। আর নন স্ট্রাকচারাল যেগুলো সেগুলোকে আমরা কোয়েন দিয়ে মনে রাখি, সি ফর কোয়াগুলোপ্যাথি, ও ফর ওভুলেটরি ডিসফাংশন, ই ফর এন্ডোমেট্রিয়াল এবং আই ফর আয়াট্রোজেনিক, আর এন ফর নট ইয়েট আইডেন্টিফাই। এবারে আমরা প্যাটার্নস অফ ইউপি গুলা একে একে ডেসক্রাইব করার চেষ্টা করি। প্রথমে আসি মেনোরেজিয়া বা হাইপারমেনোরিয়া। আমরা আগেই বলেছি রেগুলারিটি যদি নরমাল থাকে, ফ্রিকোয়েন্সি যদি নরমাল থাকে এবং ভলিউম ডিউরেশন যদি বেশি থাকে তখন সেটাকে বলি মেনোরেজিয়া কিংবা হাইপারমেনোরিয়া। তাহলে এটাকে ডেফিনেশন আকারে কিভাবে বলবো? আমরা বলেছি রেগুলারিটি নরমাল, তার মানে সাইক্লিক ব্লিডিং। তারপরে বলেছি কি? তারপরে বলেছি ফ্রিকোয়েন্সি নরমাল, তার মানে সেটা ইন্টারভাল নরমাল, নরমাল ইন্টারভালে আসে। তাহলে আমরা বলবো সাইক্লিক ব্লিডিং এট নরমাল ইন্টারভাল, এবং দুইটা জিনিস বেশি, ভলিউম বেশি, ডিউরেশন বেশি। তার মানে আইদার এক্সেসিভ ইন অ্যামাউন্ট বা ভলিউম। ভলিউম কত হবে? 80 মিলিলিটারের চাইতে বেশি, এবং ডিউরেশন কত হবে? 7 ডেজ এর চাইতে বেশি, অথবা দুইটাই একসাথে থাকতে পারে। এটাকে আমরা বলবো মেনোরেজিয়া। মেনোরেজিয়া কেন হতে পারে? এটার কিছু অর্গানিক কজ আছে এবং কিছু ফাংশনাল কজ আছে। ফাংশনাল কজ মানে তার যদি হাইপোথ্যালামো, পিটুইটারি, ওভারিয়ান, এন্ডোমেট্রিয়াল অ্যাক্সেসে কোনো সমস্যা থাকে এবং তার যদি কোনো স্ট্রাকচারাল সমস্যা না থাকে, তখন স্ট্রাকচারাল সমস্যার অ্যাবসেন্সেও কিন্তু ব্লিডিং হতে পারে, সেটাকে আমরা বলছি ফাংশনাল। আর অর্গানিক মনে রাখার জন্য এখানে একটা ছবি দিয়েছি, এই ছবিটা মনে রাখতে হবে। এখানে প্রথমে পেলভিক, পেলভিকের মধ্যে আমরা একটা ইউটেরাস দেখতে পাচ্ছি এবং ইউটেরাসের ভেতরে কি থাকে? এন্ডোমেট্রিয়াম। তো ইউটেরাস রিলেটেড আমরা তিনটা কথা বলবো, একটা হচ্ছে রেট্রোভার্টেড ইউটেরাস, আরেকটা হলো ফাইব্রয়েড ইউটেরাস, আরেকটা এখানে টি দেখা যাচ্ছে, তাহলে কপার টি। এই তিনটা মনে রাখবো। এবং এন্ডোমেট্রিয়াম রিলেটেড তিনটা জিনিস মনে রাখবো, টিউবারকুলার এন্ডোমেট্রাইটিস, এন্ডোমেট্রিওসিস, অ্যাডেনোমায়োসিস। এগুলো গেল ইউটেরাস রিলেটেড। এবং ইউটেরাসের সাথে কে লেগে থাকে? ফ্যালোপিয়ান টিউব এবং ওভারি। তাহলে এখানে কি হতে পারে? ক্রনিক টিউব ওভারিয়ান মাস হতে পারে, কিংবা ওভারিতে গ্র্যানুলোসা সেল টিউমার হতে পারে। এগুলো হচ্ছে পেলভিক প্যাথোলজি। এরপর আসি সিস্টেমিক প্যাথোলজি। সিস্টেমিক প্যাথোলজি জানার জন্য এখানে ছবি আছে। এখানে একটা লিভার দেখা যাচ্ছে, লিভারে সিরোসিস হতে পারে, হার্টে কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলার হতে পারে, কিংবা ভেসেলে হাইপারটেনশন হতে পারে। এগুলো হচ্ছে সিস্টেমিক। এরপরে উপরে দেখা যাচ্ছে একটা থাইরয়েড গ্ল্যান্ড লেগে আছে, এটা এন্ডোক্রাইন রিলেটেড, তাহলে এখানে কি হতে পারে? হাইপোথাইরয়েডিজম কিংবা হাইপারথাইরয়েডিজম।
এরপর এখানে ব্লাড সার্কুলেশন দেখা যাচ্ছে, এর ভিতরে ব্লাড থাকে, তার মানে হেমাটোলজিক্যাল কিছু প্রবলেম হতে পারে। আমরা জানি যে প্লেটলেট ব্লাড ক্লট করতে হেল্প করে, আর ক্লটিং ফ্যাক্টরও কিন্তু এখানে হেল্প করে। তাহলে কারো যদি প্লেটলেট ডেফিসিয়েন্সি থাকে কিংবা ক্লটিং ফ্যাক্টর ডেফিসিয়েন্সি থাকে, তাহলে তার যে কোনো কারণে ব্লিডিং হতে পারে। কিংবা প্লেটলেটের একটা ডিজিজ হচ্ছে আইটিপি, আর ক্লটিং ফ্যাক্টরের একটা ডিজিজ হচ্ছে ভন উইলব্রেন্ড ডিজিজ। এগুলো যদি থাকে সেই ক্ষেত্রে হতে পারে। কিংবা কেউ যদি অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি নেয় তখন তার ব্লিডিং হবে। কিংবা কারো যদি লিউকেমিয়া থাকে, লিউকেমিয়া থাকলে কিন্তু ডাব্লিউবিসি প্রচুর বেড়ে যাবে এবং সাথে অন্যান্য ব্লাড সেলগুলো কমে যাবে, অর্থাৎ প্লেটলেটও কমে যাবে, এটার কারণে ব্লিডিং হতে পারে। আর কেউ যদি ফাইনালি ইমোশনালি আপসেট থাকে তখনও তার কিন্তু ব্লিডিং হতে পারে। তো এগুলো গেল আমাদের মেনোরেজিয়ার কজ। এরপরে আসি হাইপোমেনোরিয়া। এখানে আমরা বলেছি ভলিউম এবং ডিউরেশন কম থাকবে। তো এটার ডেফিনেশন কি হবে? যখন মেনস্ট্রুয়াল ব্লিডিং এর ভলিউম কম মানে কি আনডিউলি স্ক্যান্টি থাকবে, আর ডিউরেশন কম মানে কি লাস্ট ফর লেস দেন 2 ডেজ, এটাকে আমরা বলবো হাইপোমেনোরিয়া। হাইপোমেনোরিয়া কেন হতে পারে? কিছু লোকাল কজ থাকতে পারে, যেমন ইউটেরাইন সাইনিকিয়া, ইউটেরাসের একটা ওয়াল আর একটা ওয়ালের সাথে লেগে থাকলে এন্ডোমেট্রিয়ামের ভলিউম কমে যাবে বা এন্ডোমেট্রিয়ামের সারফেস এরিয়া কমে যাবে, এই জন্য কম ব্লিডিং হবে। এছাড়া এন্ডোমেট্রিয়াল টিবি থাকলে এন্ডোমেট্রিয়াম ঠিকঠাকভাবে ফাংশন প্রলিফারেশন করতে পারবে না, এই জন্য ব্লিডিং কম হবে। এন্ডোক্রাইনের মধ্যে আছে ওসিপি ইউজ, যেমন এটার একটা এক্সাম্পল হচ্ছে যখন মানুষ হজে যায় তখন তারা ওসিপি ইউজ করে ব্লিডিং বন্ধ করে। তো যে কেউ ওসিপি ইউজ করলে তার ক্ষেত্রে কিন্তু কম ব্লিডিং হতে পারে, অথবা ব্লিডিংটা স্টপড হয়ে যেতে পারে। থাইরয়েড ডিসফাংশনের জন্য ব্লিডিং বেশিও হতে পারে, কমও হতে পারে, তো এটা একটা কারণ। এছাড়া প্রি মেনোপজাল পিরিয়ড, যে তার কয়েকদিন পরে মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যাবে, মেনোপজ হয়ে যাবে, তার আগ মুহূর্তে তার হচ্ছে আস্তে আস্তে কম হচ্ছে, এভাবে কম হতে হতে একসময় বন্ধ হয়ে যাবে। এছাড়া সিস্টেমিক কজের মধ্যে আছে ম্যালনিউট্রিশন। এরপরে আসি মেট্রোরেজিয়া, যেখানে রেগুলারিটিতে সমস্যা, অর্থাৎ ইরেগুলার অ্যাসাইক্লিক ব্লিডিং হলে সেটাকে আমরা বলি মেট্রোরেজিয়া। মেট্রোরেজিয়ার কজগুলো আবার আমরা পাম দিয়ে মনে রাখবো, তবে এখানে পি এর জায়গাতে আমরা ডি মনে রাখবো। পি ফর পলিপ ছিল, এল ফর লিওমায়োমা, এম ফর ম্যালিগন্যান্সি, তবে এর জায়গাতে আমরা ডিইউবি বলছি বা ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং বলছি। যখন কোনো কজ খুঁজে পাওয়া যায় না সেটাকে আমরা ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং বলি। তো এইগুলো গেল মেট্রোরেজিয়ার কজ। তবে মেট্রোরেজিয়াতে আরো দুইটা প্যাটার্ন আছে, একটা হচ্ছে কন্টাক্ট ব্লিডিং, আরেকটা হলো ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং। মানে একজনের নর্মাল সাইকেল 2 জানুয়ারি থেকে 30 জানুয়ারি পর্যন্ত হওয়ার কথা ছিল, অর্থাৎ তার লাস্ট ফার্স্টে একটা এলএমপি ছিল 2 জানুয়ারিতে, পরে তার পরবর্তী ব্লিডিং হওয়ার কথা ছিল 30 জানুয়ারিতে। কিন্তু মাঝখানে 12 জানুয়ারিতে কোনো কারণে তার যদি কন্টাক্ট ব্লিডিং হয় তখন তো তার সাইকেলটা ভেঙে গেল, ঠিক না? যে 2 থেকে 12 জানুয়ারি পর্যন্ত একটা সাইকেল হয়ে গেল, অর্থাৎ 10 দিনের একটা সাইকেল, পরে আবার 12 থেকে 30 জানুয়ারি পর্যন্ত আরেকটা সাইকেল, অর্থাৎ 18 দিনের একটা সাইকেল। তাহলে তার টোটাল সাইকেলটা কিন্তু ইরেগুলার হয়ে গেল। তাহলে কন্টাক্ট ব্লিডিংও আমাদের মেট্রোরেজিয়ার কজ। তাহলে কন্টাক্ট ব্লিডিং কেন হতে পারে? বিভিন্ন ধরনের সার্ভাইকাল প্যাথোলজি। এটা এপিক নেমোনিক দিয়ে আমরা মনে রাখতে পারি। ই ফর এন্ডোমেট্রিওসিস বা ভাস্কুলার একটোপি, পি ফর পলিপ, আই ফর ইনফেকশন, অর্থাৎ সার্ভিক্সিন ইনফেকশনকে আমরা কি বলি? সার্ভিসাইটিস, ক্ল্যামাইডিয়া বা টিউবারকুলোসিস দিয়ে হতে পারে। সি ফর কার্সিনোমা সার্ভিক্স। এগুলোর জন্য কন্টাক্ট ব্লিডিং হতে পারে। আরেকটা প্যাটার্ন হচ্ছে ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং। অন্য যে কোনো কারণে যদি দুইটা মেনস্ট্রুয়েশনের মাঝখানে এরকম ব্লিডিং হয় তখন সাইকেলটা ভেঙে যাবে, তখন হচ্ছে আমাদের ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং এর কারণে মেট্রোরেজিয়া হবে। তো এগুলোতে কন্টাক্ট ব্লিডিং এর কষ্ট আছেই, সাথে আমাদের আইইউসিডি কাউকে যদি দেয়া হয় তখন কিন্তু সে বারবার করে আমার কাছে আসে প্রথম 2-3 মাস যে এটা খুলে দেওয়ার জন্য, কারণ তার নাকি বারবার ব্লিডিং হচ্ছে। তো এটা একটা কারণ হতে পারে। অথবা ডিকুবিটাস আলসার থাকলে যে কোনো সময় ব্লিডিং হতে পারে। কিংবা কেউ যদি প্রোজেস্টেরন অনলি পিল খায়, সেটা যদি 2-1 দিন বন্ধ করে তখন ওই সেই বন্ধ করার জন্য তার উইথড্রয়াল ব্লিডিং হতে পারে। কিংবা লো ডোজ ওসিপি যদি কেউ খায় তখন তার ব্রেক থ্রু ব্লিডিং হতে পারে। এখানে সে উইথড্র করেনি, কোনো রেগুলারিটিও ব্রেক করেনি, প্রতিদিন খাচ্ছে, কিন্তু সে যতটুকু ডোজে খাচ্ছে সেটা একদিন দেখা যাচ্ছে তার যথেষ্ট না হয়ে ব্রেক থ্রু ব্লিডিং হতে পারে খাওয়া সত্ত্বেও। অথবা ওভুলেশনের সময় ওভুলার ব্লিডিং হতে পারে, কিংবা কারো ক্ষেত্রে ইউরেথ্রাল ক্যারাঙ্কেলের জন্য ইউরেথ্রা থেকেও ব্লিডিং হতে পারে, যেটা আমরা মেনস্ট্রুয়েশনের সাথে ভুল করতে পারি। এরপরে আসি পলি এবং অলিগোমেনোরিয়া। এগুলো ফ্রিকোয়েন্সি রিলেটেড ডিজিজ। ফ্রিকোয়েন্সি বেশি হলে পলি এবং কম হলে অলিগো। তো আমরা জানি যে নর্মাল সাইকেলটা 21 থেকে 35 দিনের হয়, 21 দিনের চাইতে কম হলে সেটাকে আমরা বলবো পলিমেনোরিয়া, আর যদি 35 দিনের চাইতে বেশি হয় সেটাকে আমরা বলবো অলিগোমেনোরিয়া। তবে ইন্টারভালটা কিন্তু সেম থাকবে, মানে তার যদি 36 হয় তাহলে প্রতি মাসেই কিন্তু 36 দিন পর পর হচ্ছে, বা 14 হলে 14 দিন পর পরই তার হচ্ছে, অর্থাৎ এলোমেলো হবে না। এলোমেলো হলে তখন সেটাকে আবার মেট্রোরেজিয়া বলতে হবে। তো এখানে আমার একটা ভুল হতো যে লেস দেন 21 ডেজ এর যদি সাইকেল হয় সেটাকে আমরা পলি বলি, এবং মোর দেন 35 হলে সেটাকে আমরা বলি অলিগো। তো আমি অনেক সময় ভাবতাম যে মোর দেন 35 মানে অলিগো কেন, অলিগো মানে তো কম হওয়ার কথা, কিন্তু যখন মোর দেন 35
35, তার মানে এটা অনেক দিন পর পর হচ্ছে, তার মানেই তো কম হচ্ছে, ঠিক না? তো এই জন্য মোর দেন 35 কে আমরা বলি অলিগো, এবং যখন লেস দেন 21 ডেজ পর পর হবে, তার মানে কয়েকদিন পর পরই হচ্ছে, অনেকবার হচ্ছে, ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে, তখন সেটাকে আমরা বলি পলিমেনোরিয়া। পলিমেনোরিয়া কেন হতে পারে? একটা হচ্ছে আইডেন্টিফাই করা যায় না কজ, ডিসফাংশনাল, অথবা তার হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান এন্ডোমেট্রিয়াল অ্যাক্সিসটা যদি হাইপার ফাংশনাল হয়ে যায় কোনো ওভারিয়ান হাইপারিমিয়ার কারণে, তখন কিন্তু পলিমেনোরিয়া হতে পারে। এটা কেন হতে পারে? পিআইডি কিংবা ওভারিয়ান এন্ডোমেট্রিওসিসের জন্য। আর অলিগোমেনোরিয়ার কজ হিসেবে আমরা আগেই বলেছি যে এজ রিলেটেড একটা আছে, যে যখন শুরু হবে মেনস্ট্রুয়েশন অ্যাডোলেসেন্টদের, কিংবা যখন শেষ হবে প্রিমেনোপোজাল পিরিয়ডে, তখন একটু কম হতে পারে, কম হতে হতে আস্তে আস্তে শুরু হবে অথবা শেষ হবে। এছাড়া ওবেস পেশেন্ট যারা স্ট্রেসে থাকে, কিংবা কারো এন্ডোক্রাইন ডিসঅর্ডার যদি থাকে, পিকস কিংবা মানে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম কিংবা হাইপারপ্রোল্যাকটিনেমিয়া কিংবা হাইপারথাইরয়েডিজম, এগুলো যদি থাকে, কিংবা কারো অ্যান্ড্রোজেন প্রোডিউসিং টিউমার কিংবা টিউবারকুলার এন্ডোমেট্রাইটিস কিংবা বিভিন্ন ড্রাগের ইফেক্টের জন্য কিন্তু অলিগোমেনোরিয়া হতে পারে। তো প্যাটার্নস অফ ইউটেরাইন ব্লিডিং পড়ার পরে আমরা এখন বেশ কিছু সিনারিও দেখতে পাচ্ছি যেগুলো পরীক্ষায় এসেছে। সবগুলোর একটাই কথা, যে 13 থেকে 16 বছরের একটা ফিমেল, সে হচ্ছে আমার কাছে কন্টিনিউয়াস হিস্ট্রি অফ পিভি ব্লিডিং এর হিস্ট্রি নিয়ে এসেছে, যেটা ডিউরেশন অথবা ফ্রিকোয়েন্সি অনেক বেশি, দেখা যাচ্ছে 1 মাস ধরে ব্লিডিং হচ্ছে বা 2 মাস ধরে ব্লিডিং হয়েই যাচ্ছে, কিংবা তার ফ্রিকোয়েন্সি অনেক বেশি, এরকম একটা হিস্ট্রি দিবে, এবং সে এক্সামিনেশন করলে সিভিয়ারলি অ্যানিমিক পাবো। তাহলে আমার ডায়াগনোসিস কি হবে? যেহেতু তার 16 বছর বয়স কিংবা তার 20 বছরের চাইতে কম বয়স, এই জন্য এটাকে আমরা বলবো পিউবার্টি মেনোরেজিয়া। মেনোরেজিয়া কেন বলছি? কারণ তার ডিউরেশন বা ফ্রিকোয়েন্সি বেশি, এবং যেহেতু তার বয়স 20 বছরের নিচে, এটাকে আমরা বলি পিউবার্টি মেনোরেজিয়া। তাহলে এক্সেসিভ ব্লিডিং অকারিং বিটুইন দ্য মেনার্কি এন্ড দ্য এজ অফ 20 ইয়ার্স, এটাকে আমরা বলি পিউবার্টি মেনোরেজিয়া। অনেকে আবার এটাকে ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং উইথ সিভিয়ার অ্যানিমিয়াও বলে থাকে। তার কারণ আমাদের পিউবার্টি মেনোরেজিয়ার 95% কজই কিন্তু ডিইউপি, ঠিক না? তো এটা বললেও যে খুব বেশি ভুল হবে সেটা না, তবে আমাদের পিউবার্টি মেনোরেজিয়া বলাটাই ভালো হবে। তো 95% কজ ডিইউবি হলেও আরো অনেক কজ আছে, যেমন এন্ডোক্রাইন ডিসফাংশন, হেমাটোলজিক্যাল কিছু কজ আছে, পেলভিক টিউমার, ফাইব্রয়েড ওভারিয়ান টিউমার কিংবা সার্কোমা বট্রাইটিস, কিংবা প্রেগন্যান্সির কমপ্লিকেশন হিসেবে অ্যাবর্শনের সাথেও কিন্তু মেনোরেজিয়া থাকতে পারে। তো আমরা যখন পিউবার্টি মেনোরেজিয়ার ম্যানেজমেন্ট পড়বো, আসলে আমরা ডিইউবির ম্যানেজমেন্ট পড়া হয়ে যাবে। আর বাকি যেসব সেকেন্ডারি কজ আছে সেগুলোর জন্য তো অ্যাকর্ডিং টু ট্রিটমেন্ট করব। আর এখানে যে ম্যানেজমেন্টটা দেয়া, সেটা আসলে ডিইউবির ম্যানেজমেন্টও বলা যায়, আবার পিউবার্টি মেনোরেজিয়ার ম্যানেজমেন্টও বলা যায়। তাহলে একসাথে আমাদের দুইটা প্রশ্নের আনসারই কিন্তু পড়া হয়ে যাচ্ছে। তবে এটা শুধুমাত্র 20 বছরের নিচে যাদের, তাদের জন্য ডিইউবির ম্যানেজমেন্ট, আর 20 বছরের ওপরে হলে কি সেটা আমি একটু পরে বলে দেবো। ম্যানেজমেন্টে যদি এটা লেস দেন 22 ডেজ কিংবা মোর দেন 44 ডেজ ইন্টারভালে থাকে, কিংবা মোর দেন 1 উইক লাস্টিং করে ব্লিডিংটা, কিংবা ব্লিডিংটা এতই হেভি হয় যে অ্যানিমিয়া ডেভেলপ করে, তখন আমরা স্পেশালি অ্যাটেনশন দিব এবং ইভ্যালুয়েট করব। তো এই ক্ষেত্রে হিস্ট্রিতে আমরা পার্টিকুলার্স এর মধ্যে এজ জিজ্ঞাসা করব, লেস দেন 20 হলে সেটা পিউবার্টি মেনোরেজিয়ার মধ্যে পড়বে। এরপরে আমরা পাস্ট হিস্ট্রিতে তার ওয়েট চেঞ্জ আছে কিনা, হিট অ্যান্ড কোল্ড ইনটলারেন্স আছে কিনা, যেগুলো থেকে আমি থাইরয়েড ডিসফাংশন চিন্তা করতে পারি, কিংবা কোনো ব্লিডিং ডিসঅর্ডার আছে কিনা আমরা জিজ্ঞাসা করে নেব। ফ্যামিলি হিস্ট্রির মধ্যে কারো টিবি আছে কিনা, ড্রাগ হিস্ট্রির মধ্যে অ্যান্টিকোয়াগুলেন্ট খায় কিনা, এছাড়া মেনস্ট্রুয়াল হিস্ট্রি আমরা জিজ্ঞাসা করব। সব ক্ষেত্রেই আমরা এগুলো সাধারণত জিজ্ঞাসা করে থাকি। কন্ট্রাসেপটিভ হিস্ট্রি কিংবা প্যারিটি সাধারণত জিজ্ঞাসা করব না। 16 বছরের একটা আনমেরিড গার্লের ক্ষেত্রে কখনো এটা জিজ্ঞাসা করব না। কিন্তু যদি আরেকটু বয়স্ক হয়, 18-19 বছর, বিয়ে হয়ে গেছে, এরকম ক্ষেত্রে আমরা কন্ট্রাসেপটিভ হিস্ট্রি এবং প্যারিটি জিজ্ঞাসা করতে পারি। এক্সামিনেশনের মধ্যে আমরা জেনারেল এক্সামিনেশনে অ্যাপিয়ারেন্স, বডি বিল্ড এগুলো দেখব। অ্যানিমিয়া থাকতে পারে, অ্যানিমিয়া আছে প্রশ্নে বলেছে, থাইরয়েড এনলার্জমেন্ট আছে কিনা কিংবা হার্সুটিজম আছে কিনা এগুলো দেখে নিব। পার অ্যাবডোমেন কিংবা পেলভিক এক্সামিনেশনে আমরা তেমন কিছু পাবো না। এরপরে আমরা ট্রিটমেন্টের মধ্যে ফার্স্টে আমরা কি করব, তাকে এক্সপ্লেইন করব বিষয়টা, রিঅ্যাসুরেন্স দিব এবং সাইকোলজিক্যাল সাপোর্ট দিব। তারপরে তাকে রেস্টে থাকতে বলবো, অ্যানিমিয়া যেহেতু আছে সেটাকে কারেকশন করতে বলবো হেমাটিনিক্স দিয়ে, এবং প্রয়োজন হলে ব্লাড ট্রান্সফিউশন করতে পারি। এরপরে আমরা ইনভেস্টিগেশনে যাব। ইনভেস্টিগেশনে সবাইকে আমরা সিবিসি, পিপিএফ কিংবা কোয়াগুলেশন প্রোফাইল করতে দিব, ভন উইলব্রেন ফ্যাক্টর, ফ্যাক্টর 8 অ্যাসে করতে পারি, থাইরয়েড ফাংশন টেস্ট করব, টিবি আছে কিনা সেটার জন্য চেস্ট এক্স-রে বা টিউবারকুলিন টেস্ট করতে পারি, এবং সবচেয়ে স্পেসিফিক্যালি আমরা আল্ট্রাসোনোগ্রাফি অফ লোয়ার অ্যাবডোমেন এন্ড পেলভিস করতে পারি, কিংবা এমআরআই করতে পারি। সেটার মাধ্যমে প্যাথোলজি আইডেন্টিফাই করার চেষ্টা করব। যদি প্যাথোলজি পেয়ে যাই, সেই ক্ষেত্রে আমরা সেইভাবে ট্রিট করব। আর যদি প্যাথোলজি না পাই, সেটাকে আমরা বলি প্রাইমারি পিউবার্টি মেনোরেজিয়া অথবা ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং। তখন আমরা হরমোনাল ট্রিটমেন্ট দিব। হরমোনাল প্রথমে প্রজেস্টেরন দিয়ে ট্রাই করব, মেড্রোক্সি প্রজেস্টেরন অ্যাসিটেট কিংবা নর এথিস্টেরন। এটা 5 মিলিগ্রাম করে প্রতিদিন 3 বার করে ডেইলি দিতে থাকবো 5 থেকে 25 দিন পর্যন্ত সাইকেলের
যদি রেসপন্স করে অর্থাৎ ব্লিডিং বন্ধ হয়ে যায় তখন এইভাবে 2 থেকে 3টা সাইকেল কিন্তু আমরা কন্টিনিউ করব। আর যদি রেসপন্স না করে তখন প্রজেস্টেরন রেসপন্স না করলে আমরা কার কাছে যাব? ইস্ট্রোজেনের কাছে যাব, অর্থাৎ কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিলের কাছে যাব। তো এটা ইস্ট্রোজেন আদৌ কাজ করবে কিনা সেটা জানার জন্য আমরা আগে আইভি কনজুগেটেড ইকুইন ইস্ট্রোজেন দিয়ে দিতে পারি। যদি রেসপন্স করে তখন আমরা সিওসিপি তে সুইচ করব, এবং যদি তাও রেসপন্স না করে তখন আমরা আরেকটা ইনভেস্টিগেশন করব, এক্সামিনেশন আন্ডার অ্যানেস্থেসিয়া, এবং ইউটেরাইন কিউরেটেজ করব। যদি এটা প্রেগন্যান্সি কমপ্লিকেশনের জন্য হয় ইউটেরাইন কিউরেটেজ করলে কিন্তু বোঝা যাবে। তারপরে কিউরেটেড ম্যাটেরিয়ালটাকে আমরা বায়োপসিতে পাঠাবো। এইভাবে আমরা পিউবার্টি মেনোরেজিয়ার ম্যানেজমেন্ট করতে পারি। তো এই সিনারিওতে যেহেতু 20 ইয়ার্সের চাইতে নিচে ছিল এজ, এই জন্য আমরা পিউবার্টি মেনোরেজিয়ার ম্যানেজমেন্ট করেছি। পিউবার্টি মেনোরেজিয়ার মেইন কজ ছিল ডিইউবি। ডিইউবি মানে কি? এটা এমন একটা স্টেজ অফ ইউবি যেখানে আমরা কোনো ক্লিনিক্যালি ডিটেক্টেবল অর্গানিক বা সিস্টেমিক বা আয়াট্রোজেনিক কজ খুঁজে পাই না। তো এই জন্য ডিইউবির ম্যানেজমেন্ট আসলেও আমরা যদি লেস দেন 20 ইয়ার্স হয় তাহলে আমরা পিউবার্টি মেনোরেজিয়ার ম্যানেজমেন্টটাই লিখবো এবং সেখানে সেকেন্ডারি কথাটা বাদ দিব। আর এমনিতে পিউবার্টি মেনোরেজিয়া বলতে পারে, সেখানে তো ম্যানেজমেন্ট আমরা অলরেডি পড়ে ফেলেছি। আর যদি 20 ইয়ার্সের যেতে বেশি বলে তখন এখানে আমাদের কিছু মডিফিকেশন করতে হবে, অর্থাৎ রিপ্রোডাক্টিভ এজ বলতে আমরা বুঝি 20 থেকে 40 ইয়ার্স, এখানে কিছু মডিফিকেশন থাকবে। মডিফিকেশনটা কি? বাকি সব কিছু সেম থাকবে, শুধু ট্রিটমেন্টে এসে আমরা যখন এই যে হরমোনাল ট্রিটমেন্ট পড়েছি সেটার সাথে আরো কিছু অ্যাড হবে, যেমন এনএসএইড, মেফেনামিক অ্যাসিড, অ্যান্টিফিব্রিনোলাইটিক ট্রানিক্সামিক অ্যাসিড বা ট্র্যাক্সিল, ডানাজল, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন অ্যানালগস, ওরমেলক্সিফেন কিংবা ইথামসাইলেট, এগুলো মেডিকেল ম্যানেজমেন্ট। এবং সাথে তো আছেই আমাদের প্রজেস্টেরন কিংবা সিওসিপি, এগুলো হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট। সাথে আমরা লেভোনর্গেস্ট্রেল আইইউএস ইউজ করতে পারি, ইন্ট্রাইউটেরাইন সিস্টেম। আর সার্জিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে আছে ইউটেরাইন কিউরেটেজ, এন্ডোমেট্রিয়াল অ্যাবলেশন এবং হিস্টেরেক্টমি। তাহলে কোন একটা পেশেন্ট আমার কাছে আসার পরে আমি জেনারেল ট্রিটমেন্ট দিব, এক্সপ্লানেশন, রিঅ্যাসুরেন্স, সাইকোলজিক্যাল সাপোর্ট, ব্রেস্ট, কারেকশন অফ অ্যানিমিয়া, এগুলো তো করব। করার পরে যদি আমরা দেখি যে তার সাইকেলটা রেগুলার, তখন আমরা তার এক্সেসিভ ব্লিডিংটাকে হরমোন দিয়ে ট্রিট করার বা মেডিকেল ম্যানেজমেন্ট দিয়ে ট্রিট করার চেষ্টা করব। যদি ট্রিট হয়ে যায় ভালো কথা, 2-3 সপ্তাহ বা 2-3টা সাইকেল আমরা কন্টিনিউ করব। কিন্তু তারপরেও যদি ভালো না হয় কিংবা তার সাইকেল যদি রেগুলার না হয়, সেই ক্ষেত্রে আমরা কিন্তু ইনভেস্টিগেশনে যাব। ইনভেস্টিগেশনে আগে যা বলেছিলাম সেগুলাই, সাথে দু একটা জিনিস অ্যাড হবে রিপ্রোডাক্টিভ এজের জন্য, স্যালাইন ইনফিউশন, সোনোগ্রাফি কিংবা ল্যাপারোস্কোপি। আর যদি কারো 40-এর চাইতে বেশি এজ হয়, অর্থাৎ প্রিমেনোপজাল পিরিয়ডে, তখন আমরা সার্ভাইকাল সাইটোলজি করতে পারি। রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে এটা বলার দরকার নাই। তাহলে আমরা এগুলোর সাথে দুইটা ইনভেস্টিগেশন অ্যাড করলাম। ইনভেস্টিগেশন করার পরে আমরা যখন কোনো স্পেসিফিক প্যাথোলজি পাবো তখন সেই অনুসারে ট্রিট করব। আর যদি প্যাথোলজি খুঁজে না পাই সেই ক্ষেত্রে দেখতে হবে তার ফ্যামিলি কমপ্লিট কিনা। যদি তার ফ্যামিলি এখনো কমপ্লিট না হয় তাহলে আমরা মেডিকেল ম্যানেজমেন্ট কিংবা লেভোনর্গেস্ট্রেল আইইউএস ইউজ করব। কিংবা ফ্যামিলি যদি কমপ্লিট হয়ে যায় তখন আমরা ইউটেরাস ফেলে দিতে পারি, অর্থাৎ হিস্টেরেক্টমি করতে পারি কিংবা এন্ডোমেট্রিয়াল অ্যাবলেশন করতে পারি, সাথে লেভোনর্গেস্ট্রেল আইইউএস ইউজ করতে পারি। তো এটা গেল আমাদের এইউবি বা ডিইউবির ম্যানেজমেন্ট ফর রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ, মানে 20 to 40 ইয়ার্স। তো এই টপিক থেকে আসলে এইউবি শর্ট নোট এসেছে। শর্ট নোটের জন্য তো আসলে সবই জানতে হবে, এই জন্য আমরা সব ডেফিনিশন বলেছি, প্যাটার্ন বলেছি, কজ বলেছি। তো এখানে ম্যানেজমেন্ট সহ লিখে ফেলতে পারো, পিউবার্টি মেনোরেজিয়া কিংবা রিপ্রোডাক্টিভ এজের ম্যানেজমেন্ট সহ সময় থাকলে লিখে ফেলতে পারো। এবং বিভিন্ন ডেফিনেশন, কজ, এগুলো তো আছেই, সাথে ওই 4টা সিনারিও আছে। তো সবগুলো প্রশ্ন সম্পর্কে আমরা ডিসকাস করে ফেললাম। এইটুকুই ছিল আমার কাছে অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং সম্পর্কে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।